ওকে, তাহলে দেখো গতদিন আমরা কি কি পড়ছিলাম তোমাদের কি মনে আছে? গতদিন আমরা প্রথমে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখছিলাম, তারপরে দেখতেছিলাম হচ্ছে আইসো, মানে আইসোটোপ, আইসোটোন, আইসোবার এবং আইসো ইলেকট্রন, এই জিনিসগুলো আমরা পড়ছি, তাই না? তো আইসোটোপের ক্ষেত্রে আমি একটা উদাহরণ মিস মিস করছিলাম। আইসোটোপের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ আছে, সেটা হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। সেই জিনিসগুলো আমাদের একটু মনে রাখবে এখান থেকে। হাইড্রোজেনের আইসোটোপ আমি এখন এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে, এটা আমি লিখে দিতে ভুলে গেছিলাম। আচ্ছা, রকিবুল কি সমাজ পড়তেছে নাকি ঘুমাই গেছে? আচ্ছা, তো আমি হাইড্রোজেনের যে আইসোটোপ গুলো সেগুলো লিখতে ভুলে গেছিলাম, সেগুলো লিখে দিই। হাইড্রোজেনের 7টি আইসোটোপ আছে। আচ্ছা দাঁড়াও, আমি এখান থেকে আগের পেজগুলো ডিলিট দিই, না হলে কাজ করবে না ভালো মতো। পেজ সংখ্যা বেশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো আমি যেটা ভুলে গেছিলাম সেটা হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ গুলো দেখাইতে। আইসোটোপের উদাহরণ আমি বানায় একটা দিছিলাম। তো হাইড্রোজেনের আইসোটোপটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের পরীক্ষায় আসে, সেগুলো একটু মনে রাখবো। হাইড্রোজেনের আইসোটোপ। হাইড্রোজেনের আইসোটোপ এইভাবে মনে করো, আইসোটোপ বলতে কি বোঝায়? আইসোটোপ বলতে তোমাকে আগেই বুঝতে হবে, আইসোটোপ বলতে বোঝায় প্রোটন সংখ্যা একই। আইসো মানে একই, আর টোপ মানে হচ্ছে প্রোটন। তাহলে প্রোটন সংখ্যা একই যাদের, তারাই হচ্ছে পরস্পরের আইসোটোপ হয়। প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তারাই হচ্ছে আইসোটোপ। এখন হাইড্রোজেনের আইসোটোপ গুলো কেমন হতে পারে? এইচ, হাইড্রোজেন, হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1 এবং এটার ভর সংখ্যাও 1, এটা একটা হাইড্রোজেন। আবার আরেক ধরনের হাইড্রোজেন পাওয়া গেছে যার প্রোটন সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা হচ্ছে 2। আবার আরেক ধরনের হাইড্রোজেন পাওয়া গেছে যার প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা হচ্ছে 3। আরেক ধরনের হাইড্রোজেন আছে যার প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা হচ্ছে 4। এইভাবে 7টা পাওয়া গেছে। তাহলে দেখো এখানে হাইড্রোজেনের কয়টা আইসোটোপ পাইলাম? 7টা আইসোটোপ। কিভাবে বুঝলাম? দেখো 7টা হাইড্রোজেনের প্রোটন সংখ্যা একই। খেয়াল করবা, এখানে 7টা হাইড্রোজেনের প্রোটন সংখ্যা একই, সবগুলার 1। 7টা হাইড্রোজেনের প্রোটন সংখ্যা একই, কিন্তু দেখো ভর সংখ্যা ভিন্ন। এটার ভর সংখ্যা 1, এটা 2, এটা 3, 4, 5, 6, 7। তো ভর সংখ্যা কি ভিন্ন, এবং নিউটন সংখ্যা বের করে দেখবা ভিন্ন আসবে। তাহলে প্রোটন সংখ্যা একই, নিউটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন, তাই এরা হচ্ছে পরস্পরের আইসোটোপ। এই 7টা আইসোটোপ হাইড্রোজেনের আমাদের মাথায় রাখা লাগবে, আমাদের পরীক্ষায় আসবে যে হাইড্রোজেনের আইসোটোপ কয়টি, লিখবো 7টি। হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 7টি। ওকে, তো এর মধ্যে আমাদের কয়েকটা নিয়ে পড়াশোনা করতে হবে, প্রথমটা নিয়ে, দ্বিতীয়টা নিয়ে এবং তৃতীয়টা নিয়ে। এই যে প্রথমটা নিলাম আমি, তারপর নিলাম হচ্ছে দ্বিতীয়টা, এবং তারপর নিলাম হচ্ছে তৃতীয়টা। এখন বলো তো, এই হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে 1। ভর সংখ্যা কত?
দেখাই যাচ্ছে ভর সংখ্যা হচ্ছে 1, উপরে যেটা থাকে সেটাই ভর সংখ্যা। ভর সংখ্যা 1। নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। 1 বিয়োগ 1 কত? 0। ওকে, এইটার ক্ষেত্রে আসো, প্রোটন সংখ্যা হচ্ছে 1, ভর সংখ্যা হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছি 2। নিউটন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিব, 2 বিয়োগ 1, 2 বিয়োগ 1 করলে আসবে 1। এইখানে আসো, এটার প্রোটন সংখ্যা হচ্ছে 1, ভর সংখ্যা কত দেওয়া আছে দেখো, উপরে যেটা আছে 3, এবং নিউটন কত আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, এটা তুমি? তাহলে আগেরটাকে রকিবুল জয়েন করছে, আমি তো বুঝতেছি না। আচ্ছা, আমি কনফিউজড। আচ্ছা, নাম চেঞ্জ করে আসো তো দুইজনে, এর জন্য কনফিউজড হয়ে যাই। তো এখানে মুয়াজ আমরা বেশি কিছু পড়ি নাই, মাত্র হাইড্রোজেনের আইসোটোপ গুলা পড়তেছিলাম। আমি আইসোটোপ আইসোটোপ পড়াইছি, বাট আইসোটোপের ক্ষেত্রে আমি হাইড্রোজেনের আইসোটোপ গুলা দেখাইতে ভুলে গেছিলাম। তো হাইড্রোজেনের আইসোটোপ, আইসোটোপ বলতে বোঝায় যাদের প্রোটন সংখ্যা একই, নিউটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোপ বলা হয়। এখন হাইড্রোজেনের 7টা আইসোটোপ আছে। ওয়ান, এই যে হাইড্রোজেনের 7টা আইসোটোপ এখানে লেখা আছে। হাইড্রোজেনের সবগুলার প্রোটন সংখ্যা সেম, 1 1 1 1 1, বাট ভর সংখ্যা দেখো এক এক করে বাড়ছে, 1 2 3 4 5 6 7, এইভাবে হাইড্রোজেনের 7টা আইসোটোপ লেখা যায়। তো এখন হাইড্রোজেনের 7টা আইসোটোপ নিয়ে আমাদের পড়াশোনা না, আমাদের মেইনলি জানতে হবে যে হাইড্রোজেনের আইসোটোপ কয়টা, 7টা। আর মোটামুটি প্রথম 3টা আইসোটোপ নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। এই যে প্রথম 3টা, 1 1 1 2 এবং 1 3, এই 3টা হাইড্রোজেনের আইসোটোপ নিয়ে আমাদের পড়াশোনা করতে হয়। তো প্রথমটার ক্ষেত্রে আমি প্রোটন সংখ্যা বের করছি, ভর সংখ্যা বের করছি, নিউটন সংখ্যা বের করছি। দ্বিতীয়টার ক্ষেত্রে প্রোটন সংখ্যা, ভর সংখ্যা, নিউটন সংখ্যা। তৃতীয়টার ক্ষেত্রে সেম ভাবে বের করছি। এখন 3 নম্বরের ক্ষেত্রে যখন আমি নিউটন সংখ্যা বের করতে যাচ্ছি, তখন নিউটন সংখ্যা কিভাবে বের করে? ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, 3 বিয়োগ 1 কত আসবে? 2 আসবে। তাহলে তোমাকে বলতে পারে প্রথম হাইড্রোজেনের আইসোটোপের নিউটন সংখ্যা কত? 0। দ্বিতীয় হাইড্রোজেনের আইসোটোপের নিউটন সংখ্যা কত? 1। এবং তৃতীয় হাইড্রোজেনের নিউটন সংখ্যা হচ্ছে 2। এখন কথা হচ্ছে যে এখানে এগুলোর একটা স্পেশাল নাম আছে, সেই নামগুলো আমাদের নোট ডাউন করা লাগবে। এটাকে বলা হয় প্রোটিয়াম। বানান ভুল হইতে পারে, বাট এরকমই কাছাকাছি, প্রোটিয়াম। তারপরে হচ্ছে এই 2 নাম্বার আইসোটোপটাকে বলা হয় ডিউটোরিয়াম। এবং 3 নাম্বার যে আইসোটোপটা আছে হাইড্রোজেনের, যাকে বলা হয় ট্রিটিয়াম। প্রোটিয়ামকে ধরো যে প্রোটিয়ামকে পি দ্বারা প্রকাশ করে, ডিউটোরিয়ামকে ডি দ্বারা প্রকাশ করে, এবং ট্রিটিয়ামকে টি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তো দেখো হাইড্রোজেনের এই 3টা আইসোটোপ, হাইড্রোজেনের আইসোটোপ গুলো তৈরি হয়েছে কিভাবে, প্রশ্ন থাকতে পারে না? যে হাইড্রোজেন বাই হাইড্রোজেন সারা জীবন জেনে আসলাম, হাইড্রোজেনের হচ্ছে প্রোটন সংখ্যা হচ্ছে 1 এবং ভর সংখ্যা হচ্ছে 1। এখন দেখো প্রকৃতিতে বিভিন্ন ধরনের হাইড্রোজেন পাওয়া গেছে, যার প্রোটন সংখ্যা 1 হলেও ভর সংখ্যা সবসময় 1 হয় না। এক সময় 1 হয়, এক সময় 2 হয়, 3 হয়, 4 হয়, 5 হয়, 6 হয়, 7 হয়। তো এর জন্য হাইড্রোজেনের কি হয়েছে, বারবার প্রকার তৈরি হয়েছে। এই হাইড্রোজেনের এই যে 7টা প্রকার, এগুলো হচ্ছে হাইড্রোজেনের 7টা আইসোটোপ। কারণ কি, এদের প্রোটন সংখ্যা একই, বার কিন্তু ভর সংখ্যা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। দেখো ভর সংখ্যা 1 একবার, 2 3 4 5 6 7, এভাবে ভর সংখ্যা চেঞ্জ হওয়ার কারণে তাদের মধ্যে আইসোটোপ তৈরি হয়েছে। এখন এই প্রথম 3টা আইসোটোপ নিয়ে আমরা মেইনলি পড়াশোনা করি। প্রথম 3টা আইসোটোপের মধ্যে দেখো সবকিছু বের করছি। তোমাকে যদি বলে যে এখন এখান থেকে প্রশ্ন কেমন আসতে পারে, প্রোটিয়ামের নিউট্রন সংখ্যা কত? প্রোটিয়ামের নিউট্রন সংখ্যা কত?
প্রোটিয়ামের নিউট্রন সংখ্যা কত? আগে বুঝতে হবে প্রোটিয়ামটা কি। প্রোটিয়ামটা ছিল হাইড্রোজেনের প্রথম আইসোটোপ। কিভাবে লিখে? হাইড্রোজেন 1 1। এইটা ছিল হচ্ছে প্রোটিয়াম। এই যে দেখতেই পাচ্ছ প্রোটিয়াম কে ছিল হাইড্রোজেন 1 1। এখন কি করব, প্রোটিয়ামের নিউট্রন সংখ্যা চাইছে, তাহলে নিউট্রন সংখ্যা বের করি। নিউট্রন সংখ্যা কত? ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। দেখো ভর সংখ্যাও 1, প্রোটন সংখ্যাও 1, তার মানে 1 বিয়োগ 1 সমান 0। তাহলে এটা এমসিকিউতে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট এই এমসিকিউর জন্য এই তিনটা জিনিস, যে প্রোটিয়ামের নিউট্রন সংখ্যা কত? 0। এভাবে আসতে পারে যে ডিউটোরিয়ামের নিউট্রন সংখ্যা কত? এই যে বের করছি 1। ট্রিটিয়ামের নিউট্রন সংখ্যা কত? 2। একইভাবে এভাবে প্রশ্ন করতে পারে যে ট্রিটিয়ামের ভর সংখ্যা কত? 3। এগুলা মনে রাখতে হবে, কিন্তু সিরিয়ালি আমাদের মনে রাখতে হবে, না হলে কিন্তু ঝামেলা, এমসিকিউতে চলে আসবে, এগুলা এমসিকিউতে কিন্তু চলে আসবে। আচ্ছা, এই ছিল হচ্ছে হাইড্রোজেনের 7টা আইসোটোপ এবং 3টা আইসোটোপ নিয়ে কথাবার্তা। এখন আরো কিছু কথাবার্তা এখানে বলা যায়, যেমন আমরা সাধারণ ক্ষেত্রে দেখি H2O মানে হচ্ছে পানি। H2O মানে হচ্ছে পানি। এখন এই এইচটা আসলে কোনটা জানো? এই এইচটা হচ্ছে প্রোটিয়াম। এই এইচটা হচ্ছে আমাদের প্রোটিয়াম দিয়ে তৈরি হয়েছে, মানে সাধারণ হাইড্রোজেন দিয়ে তৈরি হয়েছে, যার এই হাইড্রোজেনটা কি, যার হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা হচ্ছে 1। বাট যদি পানিটা এই হাইড্রোজেন দিয়ে তৈরি হইতো, হাইড্রোজেনের তো কয়েকটা প্রকার পাচ্ছি আমি, এই হাইড্রোজেন দিয়ে যদি পানিটা তৈরি হইতো, মানে ডিউটোরিয়াম দিয়ে যদি পানিটা তৈরি হইতো, দেখো পানির সংকেতটা আমরা কিভাবে লিখতেছি। আচ্ছা ওয়েট, ওকে, পানির সংকেত আমরা কিভাবে লিখতেছি? H2O। এখন হাইড্রোজেন এখানে কোনটা নিছি আমি? সাধারণ হাইড্রোজেনটা নিছি, মানে এইটা, যার প্রোটন সংখ্যাও 1, ভর সংখ্যাও 1। এইটা দিয়ে যেটা তৈরি হয় এটা হচ্ছে পানি, সাধারণ পানি। বাট যদি এই হাইড্রোজেনটা হইতো, মানে এটা যদি হাইড্রোজেনের 2 নাম্বার আইসোটোপটা হইতো, এই হাইড্রোজেনে যদি পানি তৈরি হইতো, তখন সেটা কিভাবে লিখতাম জানো? সেটাকে লিখতাম হচ্ছে D2O। এইচ এর পরিবর্তে কে চলে আসছে? ডি। ডি মানে হচ্ছে ডিউটোরিয়াম। ডিউটোরিয়াম বলতে একটা হাইড্রোজেন বোঝায়। ডিউটোরিয়াম বলতে একটা হাইড্রোজেন বোঝায়, হাইড্রোজেনের 2 নাম্বার আইসোটোপকে বোঝায় ডিউটোরিয়াম। D2O এটাও একটা পানি, কিন্তু এটা একটা স্পেশাল পানি, এটাকে বলা হয় ভারী পানি। সাধারণ পানির চেয়ে এই পানির ক্ষরতা বেশি, জিনিসটা বুঝবা না এখন, বাট মনে রাখো ভারী পানির সংকেত কি? D2O। ভারী পানির সংকেত কি? D2O। আর সাধারণ পানির সংকেত কি? H2O। কখন ভারী পানি হচ্ছে? যখন হাইড্রোজেনের 2 নাম্বার আইসোটোপটা দিয়ে পানি তৈরি হচ্ছে, তখন হাইড্রোজেনের 2 নাম্বার আইসোটোপ দিয়ে পানি তৈরি হচ্ছে, তখন যে পানিটা তৈরি হবে সেটাকে বলা হবে ভারী পানি বা D2O। একইভাবে ট্রিটিয়াম দিয়েও পানি তৈরি হতে পারে, T2O। আর সাধারণ পানি তো H2O। বাট তুমি T2O এটা মনে রাখতে হবে না, D2Oটা মনে রাখো, ভারী পানি, এবং H2Oটা হচ্ছে সাধারণ পানি। তাহলে পানি বিভিন্নভাবে তৈরি হতে পারে, মেইন হাইড্রোজেন দিয়ে তৈরি হতে পারে, আবার হাইড্রোজেনের যে ভাই ব্রাদার আছে ওগুলো দিয়েও তৈরি হতে পারে। তো হাইড্রোজেনের 2 নাম্বার ভাই দিয়ে যখন তৈরি হবে পানিটা, তখন সেটা হচ্ছে D2O বা ভারী পানি। এই জিনিসটা মাস্ট মনে রাখতে হবে। ওকে, তাহলে এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা খুবই প্রবল, তো বলে দিলাম। ওকে, তাহলে আমরা চলে আসি আমরা আজকের পড়া। আমি এতটুকু পড়াশোনা মানে গত ক্লাসে বলতে ভুলে গেছিলাম আইসোটোপ পড়ানোর সময়। ওকে, তো আমরা মেইনলি শিখতেছিলাম আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর বলতে বোঝায় পরমাণুর ভর, পরমাণু কতটুকু ভারী সেইটা। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর বলতে বোঝায় হাইড্রোজেনের চেয়ে কত গুণ ভারী। এটা আমি বলেছিলাম গত ক্লাসে, হাইড্রোজেনের চেয়ে কত গুণ ভারী সেটাকে বলা হয় আপেক্ষিক পারমাণবিক ভর। এখন আসো আপেক্ষিক পারমাণবিক ভরের আমি সূত্র বলছিলাম, আমি আরেকবার রিক্যাপ করে দিই তোমাদেরকে। আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করে? আপেক্ষিক পারমাণবিক ভর, একটু পরে ফোন দিতে বলেন। আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান হচ্ছে, উপরে হচ্ছে একটি পরমাণুর ভর, সূত্র মুখস্থ ডিরেক্ট, একটি পরমাণুর ভর
অথবা নিউক্লিয়াসের ভর, একই কথা। কেন একই কথা? কারণ পরমাণুর ভর মানেই তো নিউক্লিয়াসের ভর। আরে ভাই, পরমাণুর পুরো ভরটাই তো নিউক্লিয়াসের মধ্যে থাকে। একটি পরমাণুর ভর অথবা হচ্ছে নিউক্লিয়াসের ভর ডিভাইডেড বাই হচ্ছে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। এটা বলতে আসলে কি বোঝায়? এটা একটা একক। যেমন এখান থেকে এই পর্যন্ত যে 1 সেন্টিমিটার হয়, এটা তো আমরা জানতাম না, এটা বিজ্ঞানীরা সেট করে দিছে না? তো সেম এই জিনিসটা হচ্ছে বিজ্ঞানীরা সেট করে দিছে যে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, এটা একটা ফিক্সড মান। এটার সাথে তুলনা করে আমরা বের করব। এটার সাথে তুলনা করে আমরা বের করব। তো এটা নিয়ে আর মানে ডিপলি বোঝার দরকার নেই আমাদের। ওকে, তাহলে কি হইলো? উপরে একটি পরমাণুর ভর এবং অথবা নিউক্লিয়াসের ভর। আর কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ বলতে বোঝায় কার্বন যে 12 আইসোটোপটা আছে, কার্বন 12 আইসোটোপ বলতে কি বোঝায় জানো? কার্বনের প্রোটন সংখ্যা হচ্ছে 6 এবং ভর সংখ্যা 12। কার্বনের আরো একটা আইসোটোপ আছে, প্রোটন সংখ্যা 6, ভর সংখ্যা হচ্ছে 14। 12 আইসোটোপ কোনটা? এই যে এটা 12 আইসোটোপ। দেখতেই পাচ্ছ ভর সংখ্যা 12, এই জন্য এটাকে বলা হয় কার্বন 12 আইসোটোপ। আর এটা হচ্ছে কার্বন 14 আইসোটোপ। 14 আইসোটোপের হিসাব আমাদের এখানে লাগবে না, আমাদের 12 আইসোটোপটাই লাগবে। আচ্ছা, কার্বন 12 আইসোটোপ মানে সাধারণ যে কার্বনটা, তার যে ভর, এটার যে ভর আছে, সেই ভরকে 12 দ্বারা যদি ভাগ করো, যে মানটা পাবা সেটাই হচ্ছে এখানে বসাইতে হয়। মানে 1/12 অংশ বলতে বুঝতে পারতেছো? মনে করো তোমার কাছে 12 টাকা আছে, ওইটাকে 12 দিয়ে ভাগ করো। তোমার কাছে যা কিছু আছে ওইটাকে 12 দিয়ে ভাগ করো, তাহলে তুমি ওইটার 12 ভাগ পেয়ে যাবা, 12 ভাগের 1 ভাগ পেয়ে যাবা। তোমার কাছে 120 টাকা আছে, তুমি ওইটাকে 12 দ্বারা ভাগ করো, 10 টাকা আসবে। তো ওই 10 টাকা হচ্ছে তোমার 120 টাকার 12 ভাগের 1 ভাগ। বুঝতে পেরেছো আশা করা যায়। ওকে, তাহলে উপরে একটি পরমাণু। জি বলো। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করতেছি। ওকে, তাহলে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, এইটা এটা একটা ফিক্সড মান যেটা আমাদের মুখস্থ রাখা লাগবে। এটার এই যে কার্বনের যে 12 আইসোটোপের ভর আছে, সেটাকে 12 দ্বারা ভাগ করলে আসে কত জানো? সেটা আসে 1.66 ইন্টু 10^24 গ্রাম। এটাকে কেজিতে নাও, 1.66 ইন্টু 10^27 কেজি আসবে। পাওয়ার, এই যে পাওয়ার -24 পাওয়ার ছিল না, -27 হয়ে গেছে, 3 ঘর আরো বেশি গেছে, বেশি হয়ে গেছে। 3 ঘর বেশি হয়ে গেছে কারণ আমি এটাকে 1000 দ্বারা ভাগ করছি। এর জন্য গ্রামকে কেজিতে নিতে গেলে 1000 দ্বারা কি করতে হয়? ভাগ করা লাগে। এই যে যে মানটা আসলো, এটাকে বলা হয় 1 AMU। এটা বলা হয় হচ্ছে 1 অ্যাটমিক মাস ইউনিট, সংক্ষেপে বলা হয় AMU, অ্যাটমিক মাস ইউনিট। তো তোমাদের পরীক্ষায় ডিরেক্টলি আসবে 1 অ্যাটমিক মাস ইউনিট সমান কত কেজি। তোমাদের এইভাবে প্রশ্ন সরাসরি আসবে, 1 অ্যাটমিক মাস ইউনিট সমান কত। অপশনে থাকবে বিভিন্নভাবে, তো অপশনে এটা থাকবে। এই পরীক্ষাতেও আসতে পারে, সামনে কেমিস্ট্রি এক্সাম দিবা না, এখানেও আসতে পারে যে 1 অ্যাটমিক মাস ইউনিট সমান কত কেজি বা কত গ্রাম। এটা কিন্তু আসতে পারে, তো গ্রামেরটাও মনে রাখবা, কেজিরটাও মনে রাখবা। অথবা এইভাবে আসতে পারে, 1 অ্যাটমিক মাস ইউনিট না চায় বললো যে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ কত, এই যে এত কেজি বা এত গ্রাম। আশা করি পারবা, আশা করি পারবা, একই জিনিস ঘুরাই ফেরাই বলতেছি আমি। তার মানে এটাকে বলা যায়, দেখো উপরে হচ্ছে একটি পরমাণুর ভর অথবা নিউক্লিয়াসের ভর, তাহলে একটি পরমাণুর ভর অথবা নিউক্লিয়াসের ভর। নিচে 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 কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, এটাকে কি বলা যায়? 1 AMU, মানে অ্যাটমিক মাস ইউনিট। 1 অ্যাটমিক মাস ইউনিট, ওইটাই। এটা একটা ফিক্সড মান, ফিক্সড মানটা আমাদের মুখস্থ রাখা লাগবে। তাই এইভাবে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর হিসাব করে। এখন আপেক্ষিক পারমাণবিক ভর হিসাব করার জন্য আমাদের কি লাগে বলতো? নিচের মানটা তো জানা, 1.66 ইন্টু 10^24 গ্রাম। উপরের মানটা কি জানা? উপরের মানটা জানা না, উপরের মানটা আমাদের বের করা লাগবে। তো একটি পরমাণুর ভর আমরা কিভাবে বের করতে পারি সেটা এখন শিখব। ঠিক আছে? ওকে, নেক্সট টার্গেট হচ্ছে একটি পরমাণুর ভর হিসাব।
একটি পরমাণুর ভর আমরা কিভাবে হিসাব করতে পারি সেটা আমাদের জানা লাগবে। তো তার প্রথমত তোমরা এটা জানো যে একটা পরমাণুর ভর কোথায় থাকে। দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস। তো আমরা তো এটা শিওর যে একটা পরমাণুর ভর নিউক্লিয়াসে থাকে। এই পরমাণুর এই বাকি জায়গা তো ফাঁকা। এই ফাঁকা জায়গায় তো কোনো ভর নাই, তাহলে ভর কার আছে? শুধুমাত্র নিউক্লিয়াসের। তাহলে নিউক্লিয়াসের ভর যা পুরা পরমাণুর ভর তাই। তার মানে একটি পরমাণুর ভর হিসাব করা অথবা নিউক্লিয়াসের ভর হিসাব করা একই কথা না? একই কথা। এটা হিসাব করে আমাদের শিখতে হবে। তো এখন আসো এই নিউক্লিয়াসটাকে একটু বাইরে বের করে নিয়ে আসি। মনে করো এটা নিউক্লিয়াসকে আমি নিয়ে আসলাম এখানে। নিউক্লিয়াসের ভিতরে কে কে আছে? প্রোটন এবং নিউট্রন। এখন আমি যদি প্রোটনের ভর আর নিউট্রনের ভর যোগ করে দিই, নিউক্লিয়াসের ভেতরে যে যে আছে প্রোটন এবং নিউট্রন আছে, ওই দুইজনের ভর যদি যোগ করে দিই তাহলেই তো নিউক্লিয়াসের ভর পেয়ে গেলাম, তাই না? ইজি, নিউক্লিয়াসের ভর পেয়ে গেলাম। নিউক্লিয়াসের ভেতরে কে কে আছে? প্রোটন এবং নিউট্রন। তাহলে প্রোটনের ভর নিলাম, নিউট্রনের ভর নিলাম, যোগ করে দিলাম, পুরো নিউক্লিয়াসের ভর পেয়ে গেলাম। আর নিউক্লিয়াসের ভর পাওয়া মানে হচ্ছে পরমাণুর ভর পেয়ে গেলাম। হয়ে গেল না? এবার আসো তাহলে একটু আমরা মানে একটা সূত্রের মতো বানাই। কিরকম? যে একটি পরমাণুর ভর এবং নিউক্লিয়াসের ভর এটা কিভাবে তুমি প্রকাশ করতে পারো। আমি ইচ্ছা মতো ধরো যে এটাকে এম দ্বারা প্রকাশ করলাম। এম, বড় হাতের এম। না থাক, কোনো কিছু দ্বারা প্রকাশ না করি, বাংলায় লিখি। তো একটি পরমাণুর ভর অথবা নিউক্লিয়াসের ভর। এটা সূত্রটা আসলে কেমন দাঁড়ায়? তো সহজ বাংলা আমি কি বললাম? প্রোটনের ভর আর নিউট্রনের ভর যোগ করে দিলে কাজ শেষ না? দেখো প্রোটনের ভরকে প্রকাশ করে এম অফ পি দ্বারা। মানে কি জানো? মাস অফ প্রোটন। মাস অফ প্রোটন, প্রোটনের ভর। আর নিউট্রনের ভরকে প্রকাশ করে মাস অফ নিউট্রন দ্বারা। মাস অফ নিউট্রন মানে এম এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মনে রাখবা এমপি হচ্ছে কি? মাস অফ প্রোটন। এম এন হচ্ছে মাস অফ নিউট্রন। তোমাদের ক্যালকুলেটরের ব্যাক সাইডে দেখবা লেখা আছে এমপি এম এন, এভাবে লেখা আছে। ইলেকট্রনেরটা এভাবে লেখা আছে এমই, এভাবে লেখা আছে। মাস অফ প্রোটন, মাস অফ নিউট্রন, মাস অফ ইলেকট্রন। মাস মানে হচ্ছে ভর, আমি তোমাদের বলছিলাম। মাস, দেখবা পদার্থবিজ্ঞানে পড়ছি মাস অর্থ কি? ভর। তাহলে মাস অর্থ প্রোটন, মাস অফ প্রোটন। মাস অফ প্রোটন বলতে বোঝায় প্রোটনের ভর। তাহলে প্রোটনের ভর আর নিউট্রনের ভর যদি যোগ করে দিই তাহলে তো আমি নিউক্লিয়াসের ভর পেয়ে যাব বা পরমাণুর ভর পেয়ে যাব। ইজি না? ওকে, তাহলে আমরা কি কি যোগ করব? প্রোটনের ভর যোগ নিউট্রনের ভর, মাস অফ নিউট্রন। প্রোটনের ভর যোগ নিউট্রনের ভর। এখন কথা হচ্ছে আমি এখানে একটা প্রোটনের ভর নিছি, একটা নিউট্রনের ভর নিছি। আমাদের নিউক্লিয়াসে কি একটা প্রোটন একটা নিউট্রন থাকে? থাকে না তো, অনেক বেশি থাকে না? যেমন আমি যদি সোডিয়াম চিন্তা করি, সোডিয়ামের তো 11টা প্রোটন থাকে। তাহলে নিউক্লিয়াসের ভিতরে 11টা প্রোটন থাকবে। এর ভর হচ্ছে 23। ভর হচ্ছে 23, তাহলে 23 বিয়োগ 11, মোট 12টা নিউট্রন আছে। তাহলে এখানে 12টা নিউট্রন আছে। 11টা প্রোটন, 12টা নিউট্রন। তাহলে আমাদের সূত্রতে তো আমি যোগ করতেছি একটা প্রোটন আর একটা নিউট্রনের ভর। তাহলে কি পুরা টোটাল পরমাণুর ভর পাইলাম? পাইলাম না তো। প্রোটন তো একাধিক থাকতে পারে, নিউট্রন তো একাধিক থাকতে পারে, তাই না? আশা করি বুঝতেছো যে নিউট্রন এবং প্রোটন তো একাধিক থাকতে পারে। তাহলে আমরা এখানে কি করব? যতগুলা প্রোটন আছে তা দ্বারা গুণ করব, আর যতগুলা নিউট্রন আছে তা দ্বারা গুণ করব। তাহলে যতগুলা প্রোটন আছে তার সাথে প্রোটনের ভর গুণ দিলাম, তাহলে টোটাল প্রোটনের ভর পাইলাম। যোগ যতগুলা নিউট্রন আছে তার সাথে নিউট্রনের ভর গুণ দিলাম, তাহলে টোটাল নিউট্রনের ভর পাইলাম। টোটাল প্রোটনের ভর যোগ টোটাল নিউট্রনের ভর, তাহলে কি পাইলাম? নিউক্লিয়াসের ভর পাইলাম। আর নিউক্লিয়াসের ভর মানে হচ্ছে পরমাণুর ভর। তাহলে সূত্র মনে রাখা একটু টাফ মনে হইতে পারে, বাট এটা ইজি, একদম পান্তা ভাত, একদম ইজি। ঠিক আছে? আচ্ছা, আমরা অঙ্ক করতে করতে এগুলো মনে রাখবো, প্যারা নাই। এটা কিসের সূত্র তাইলে মাত্র বের করলাম? পরমাণুর ভর বা নিউক্লিয়াসের ভর বের করার সূত্র। এখন আসলে একটা ট্রায়াল মারি যে আমরা পরমাণুর ভর একটা হিসাব করি। সোডিয়ামের একটি পরমাণুর ভর হিসাব।
সোডিয়ামের একটি পরমাণুর ভর হিসাব। আগে থেকে একটু জেনে রাখো যে মাস অফ প্রোটনের ভর কত ছিল, ক্যালকুলেটরে পেয়ে যাবা। কত ছিল আমি নিজে তো ভুলে যাচ্ছি, 1.673 ইন্টু 10^24 গ্রাম। আর মাস অফ নিউট্রন কত ছিল, 1.675 ইন্টু 10^24 গ্রাম। কাছাকাছি না, একটা 673 আর একটা হচ্ছে 675, মেবি। ঠিক আছে, মেবি, আমার এক্স্যাক্টলি মনে নাই কারণ ক্যালকুলেটর দিয়ে করতে করতে ভুলে গেছি। ওকে, তো সোডিয়ামের একটি পরমাণুর ভর হিসাব করবো আমরা এখন। সোডিয়ামের একটি পরমাণুর ভর হিসাব করবো। এবার আসো, এটা মনে করো সোডিয়াম পরমাণু, সোডিয়ামের একটা পরমাণু, এখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে কে আছে, প্রোটন আর নিউট্রন। তাহলে এবার আসো সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23 আর প্রোটন সংখ্যা হচ্ছে 11। 23 আমি কিভাবে জানলাম, ওই তো মুখস্থ করতে বলছিলাম। ওকে, তাহলে এখানে দেখো সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে 11, নিউট্রন সংখ্যা কত বলো তো, নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা কি করা লাগে, বিয়োগ দেওয়া লাগে। 23 বিয়োগ 11 তাহলে কতটা, 12টা। এইবার আমি সোডিয়ামের একটি পরমাণুর ভর হিসাব করতে পারবো, কত আসবে দেখি। আমাদের সূত্র হচ্ছে প্রোটন ইন্টু প্রোটনের ভর প্লাস নিউট্রন ইন্টু নিউট্রনের ভর। তাহলে প্রোটন কয়টা আছে বলো তো, প্রোটন আছে 11টা। এই একটা পরমাণুর ভিতরে প্রোটন আছে 11টা, তাহলে 11 গুণ প্রোটনের ভর নিবে। প্রোটনের ভর কত, এই যে লিখছি, এটা ক্যালকুলেটরে পেয়ে যাবা, 1.673। একটু সাবধান, ক্যালকুলেটরে তুমি যেটা পাবা সেটা কেজিতে পাবা, এখানে গ্রামে আছে। আমি গ্রাম দিয়ে ক্যালকুলেশন করতেছি, ক্যালকুলেটরে যেটা পাবা সেটা পাবা কেজিতে, তো সাবধান এখানে। তাহলে 11 ইন্টু 1.673 ইন্টু 10^24, এখানে টোটাল প্রোটনের ভর নিয়ে নিছি। এখন কি বুঝতে পারতেছো যে 11টা যদি আমি না নিতাম, তাহলে একটা প্রোটনের ভর থাকতো, বাট সোডিয়ামের ভিতরে তো প্রোটন আছে 11টা, 11 দিয়ে গুণ দিছি, 11টা প্রোটনের ভর পেয়ে গেছি। সূত্র বুঝতেছো এবার? আচ্ছা, তাহলে নিউটন ইন্টু নিউটনের ভর নিব। নিউটন আছে 12টা, 12 ইন্টু নিউটনের ভর কত, নিউটনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10^24 গ্রাম। তো এটা আমাদের এখন হিসাব করা লাগবে। কিভাবে হিসাব করব, ক্যালকুলেটরে হিসাব করব। 11 ইন্টু 1.673 ইন্টু 10 ইনভার্স মাইনাস 24। আচ্ছা, 11 গুণ দিছি, মনে তো নাই, হ্যাঁ দিছি। এইসব ক্যালকুলেটর সমস্যা হচ্ছে পাওয়ার আর লাস্টের দাগটা বোঝা যাচ্ছে না, কি একটা ঝামেলা না। আচ্ছা, এটাকে বের করলাম, প্লাস 12.1.675 ইন্টু 10^24। এরকম আসলো কেন, 12 ইন্টু, এইরকম তো আসার কথা না, ভুল আসছে। আমি এই ক্যালকুলেটরটা ইউজ করা মুশকিল, এখানে ব্র্যাকেটের কাজগুলো বোঝা যাচ্ছে না। 11 ইন্টু 1.673 ইন্টু 10^24, এই যে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, এটা তো পাওয়ারের ব্র্যাকেট ক্লোজ হইলো, বাট আলটিমেটলি কোন ব্র্যাকেট ক্লোজ হইলো এটা বোঝা আসলে মুশকিল আসলে। প্লাস এখন এটা কি পাওয়ারে চলে যাচ্ছে কিনা সেটাও বোঝা মুশকিল। প্লাস 12 ইন্টু 1.675 ইন্টু 10^24। এই ভুল আসতেছে এখানে, এটা সঠিক না। না না, ভুল না, এটাই হইতে পারে। আচ্ছা লেখো, এটাই লেখো। তাহলে এখানে যেটা আসছে সেটা হচ্ছে 3.85 ইন্টু 10^23, 3.85 ইন্টু 10^23। কি পাইলাম, এটা গ্রামে পাইছি। এটা কি পাইলাম, সোডিয়ামের একটা পরমাণুর ভর, সোডিয়ামের একটা পরমাণুর ভর। এবার একটা পরমাণুর ভর হিসাব করা কিন্তু আমরা এখন পারবো, আশা করা যায় একটা পরমাণুর ভর কিভাবে হিসাব করে।
তাহলে এবার আসো আমরা এখন কি করব, সোডিয়ামের একটি পরমাণুর ভর ভর পেয়ে গেছি, সোডিয়ামের একটি পরমাণুর ভর কত বের করলাম, 3.85 ইন্টু 10⁻23 গ্রাম। এবার আমরা আপেক্ষিক পারমাণবিক ভরটা হিসাব করি। আপেক্ষিক পারমাণবিক ভর আমি সংক্ষেপে লিখতেছি, আপেক্ষিক পারমাণবিক ভর কার, এটা সোডিয়ামের। সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হিসাব করি। উপরে কি নিতে হবে, উপরে নিতে হবে সোডিয়ামের একটি পরমাণুর ভর, অথবা আমি সূত্রে লিখছিলাম যে একটি পরমাণুর ভর বা নিউক্লিয়াসের ভর, একটি পরমাণুর ভর আমি রাফলি লিখতেছি, একটি পরমাণুর ভর। নিচে লিখলাম হচ্ছে, নিচে হচ্ছে কি ছিল, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, এটা তুমি লিখবা। কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, এটা তুমি লিখবা, আমি লিখতেছি না, আমি লিখতেছি 1 অ্যাটমিক মাস ইউনিট, একই কথা, বাট তুমি বাংলাটা লিখবা, তাহলে স্যার বেশি খুশি হবে। একটি পরমাণুর ভর কত, 3.85 ইন্টু 10⁻23 গ্রাম, 23 গ্রাম। এটাও গ্রামে বসাবা, নিচেরটাও গ্রামে বসাবা। নিচেরটা অ্যাটমিক মাস ইউনিট গ্রামে কত ছিল, 1.66 ইন্টু 10⁻24 গ্রাম, এটা ছিল। এটাকে ভাগ দাও, দেখি সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর চলে আসবে। তাহলে ভাগ দিয়ে দেখি কি আসে, ব্র্যাকেট অ্যান্সার ভাগ 1.66 ইন্টু 10⁻24, দেখো কত আসছে, 23.19, 23.19। এটাকে অ্যাপ্রক্সিমেটলি 23 লেখা যায় না, 23 লেখা যায়। তাহলে সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত, 23। এই যে আমি একটু আগে যে লিখলাম যে সোডিয়াম যার প্রোটন সংখ্যা হচ্ছে 11, ভর সংখ্যা হচ্ছে 23, দেখছো ভর সংখ্যা এবং আপেক্ষিক পারমাণবিক ভর প্রায় সেম সেম। আপেক্ষিক পারমাণবিক ভর বলতে কি বোঝায়, আপেক্ষিক পারমাণবিক ভর বলতে বোঝায় হাইড্রোজেনের চেয়ে কত গুণ ভারী। তো আমরা জানতাম যে সোডিয়ামের ভর হচ্ছে 23। এখন সোডিয়াম, হাইড্রোজেনের ভর হচ্ছে আবার 1, হাইড্রোজেনের ভর হচ্ছে আবার 1, তাহলে হাইড্রোজেনের চেয়ে কত গুণ ভারী হয়, 23 গুণ ভারী হয় সোডিয়াম। তো এইটাই এখানে বের হয়ে গেছে, তাহলে আশা করি বের করতে পারবা। তো এখন আরো ম্যাথ করবো আমরা, যদিও আমরা এগুলো ডেমো ম্যাথ করতেছি, ম্যাথের ফরম্যাটটা বোঝার ট্রাই করতেছি, আমরা এখনো ম্যাথে ঢুকিই নাই। তো এইভাবে আপেক্ষিক পারমাণবিক ভর হিসাব করা যায়, কখন, যখন একটি পরমাণুর ভর বের করব এবং ওই যে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, এটা তো মুখস্থই থাকবে, আর এবং একটি পরমাণুর ভর দেওয়া থাকবে, অথবা আমরা বের করে নিতে পারবো। তাহলে এইভাবে আপেক্ষিক পারমাণবিক ভর হিসাব করা যায়। এখন আরেকটা ভাবে আপেক্ষিক পারমাণবিক ভর হিসাব করা যায়, সেটা হচ্ছে আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হিসাব করা যায়। আইসোটোপের কি থেকে, শতকরা হার থেকে। আচ্ছা, শতকরা হার বলতে কি বোঝায়? শতকরা হার বলতে বোঝায় কতটুকু পাওয়া যায়। এই যে আমি একটু আগে লিখলাম না, হাইড্রোজেন 1 1, হাইড্রোজেন 1 2, এরা হচ্ছে আইসোটোপ। তো এরা তো প্রকৃতিতে তো সবাই 100% ভাবে পাওয়া যায় না, ধরো যে এটা পাওয়া যায় 10%, আবার এটা পাওয়া যায় মনে করো যে 80%, এরকম পার্সেন্ট আকারে পাওয়া যায়। সব মানে পুরোপুরি 100% কিন্তু পাওয়া যায় না। তো এরকম পার্সেন্ট থেকে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর হিসাব করতে পারি। অঙ্ক করতে বুঝতে পারো, এটা একদম 5 মিনিট, 5 মিনিট কি, 2 মিনিটের অঙ্ক, 2 মিনিটে মনে করো যে 3 নাম্বার পেয়ে যাবে, একদম ইজি একদম। তো আইসোটোপের শতকরা হার থেকে মোলের আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে হিসাব করে সেটা দেখব। তাহলে আইসোটোপের শতকরা হার, তো এটা বোঝানোর জন্য মনে করো যে একটা অঙ্কই করাই দিই, তাহলে সবচেয়ে ভালো হবে। একটা অঙ্ক করলে মনে হচ্ছে সবচেয়ে ভালো হবে, নাহলে আমি এখন যদি সূত্র বানাইতে যাই তাহলে সূত্র মনে রাখা তোমাদের জন্য কঠিন হবে, বাট অঙ্ক করে দেখবা যে এটা একদম পান্তা ভাত, কিছুই না। তো ধরো যে প্রকৃতিতে ক্লোরিন 35 আর প্রোটন সংখ্যা কত, 17, এটা পাওয়া যায়
একটু ধৈর্য ধরে অঙ্কটা করো, প্রথমেই মাথার উপর দিয়ে যাবে, কিন্তু একদম সহজ, দেখলেই বুঝতে পারবা। প্রকৃতিতে ক্লোরিন 1735 পাওয়া যায় 75%, এবং প্রকৃতিতে ক্লোরিনের আরেকটা আইসোটোপ 17, বাট এটার ভর হচ্ছে 37, পাওয়া যায় 25%। এখন তোমাকে বললো যে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত। গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত? ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত, এইটা আমাদের বের করতে বললো। তো এটা আমরা কিভাবে বের করবো? তো শূন্য মতো লিখে ফেলবা, যে এইভাবে লিখবা প্রথমেই, আমি যেভাবে করতেছি। ক্লোরিন 35, 17, এটা কত দেওয়া আছে? 75% দেওয়া আছে। আবার ক্লোরিন 17, এটা হচ্ছে 37 ভর, এটা পাওয়া যায় হচ্ছে 25%। তো এরা দুইজন যে আইসোটোপ, এটা কোনো তোমার আছে, মানে সন্দেহ আছে যে দুইজন আইসোটোপ কিনা? এই যে দেখুন, প্রোটন সংখ্যা একই, ভর সংখ্যা ভিন্ন, তাহলে এরা হচ্ছে আইসোটোপ, দেখেই বোঝা যাচ্ছে। ওকে, তাহলে এখন গড় পারমাণবিক ভর কিভাবে হিসাব করব? গড় পারমাণবিক ভর, গড় পারমাণবিক ভর হিসাব করব হচ্ছে, গড় আপেক্ষিক হবে এখানে। গড় আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে হিসাব করবে, একটা দাগ দিব, দাগ দিয়ে দেখো এই ক্লোরিনটার ভর কত? 35। এই ক্লোরিনটার ভর হচ্ছে 35, এটা পাওয়া যায় কত পার্সেন্ট? 75%। তাহলে 35 ভর পাওয়া যায় 75%, তার মানে আসল ভর কত? 35 ইন্টু 75%, যে 35-এর 75% হচ্ছে এটার ভর। বুঝতেছো আমার কথা? মানে এখানে তোমার প্যাচ লাগতে পারে। প্রথম কথা হচ্ছে, দেখো ক্লোরিন যার ভর হচ্ছে 35, সে পাওয়া যায় 75%। সে তো 100% পাওয়া যায় না যে 35ই থাকবে, সে পাওয়া যায় 75%। তো 75% পাওয়া গেলে 35-এর 75%, 35-এর সাথে 75 গুণ দিবা, দেওয়ার পরে প্লাস দিবা, কারণ একটার ভর নিছে, এটার ভর নিতে হবে। এটার ভর হচ্ছে 37, পাওয়া যায় 25%। 37-এর সাথে 25, 37-এর সাথে 25 গুণ দিবা, 25% গুণ দিবা, এই তো। তা এখন পার্সেন্ট দিছো না? পার্সেন্ট থাকলে কি করা লাগে? 100 দ্বারা ভাগ করা লাগে। পার্সেন্ট তুলে দেওয়ার জন্য 100 দ্বারা ভাগ করা লাগে। এই তো, ম্যাথ শেষ। এটা হিসাব করো এখন, এটা হিসাব করলেই ম্যাথ শেষ। তাহলে কি কি আছে আমাদের এখানে? 35 গুণ 75 প্লাস 37 গুণ 25 ভাগ হইতেছে 100। এই তো পেয়ে গেছি। কত আসলো? 35.5 আসছে। 35.5। তুমি বই খুলে দেখবা যে ক্লোরিনের ভর 35.5, আর প্রোটন সংখ্যা হচ্ছে 17। দেখছো, হিসাব করে বের করে ফেলতে পারতেছি আমরা। তাহলে এই পার্সেন্ট দেওয়া থাকলে এইভাবে করবো আমরা। এই পার্সেন্টের অঙ্ক সামনে আরো আছে, প্র্যাকটিস করবো আমরা অনেক বেশি পরিমাণে। যত ধরনের ম্যাথ আছে আমরা প্র্যাকটিস করবো, সামনে আরো আছে। বাট আপাতত ফরম্যাটটা দেখো যে কিভাবে করলাম। এই যে ক্লোরিনের ভর ছিল 35, এটা আছে 75%, তাহলে 35 ইন্টু 75%, কারণ 35 তো পুরোটা নাই, 75% আছে। আর 25% কে আছে? 37। 37 ইন্টু 25, শেষ, ভাগ দিয়ে দিছে 100 দ্বারা, 35.5 চলে আসছে। তাহলে এই যে ক্লোরিনের, এটা হচ্ছে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। কিভাবে ক্লোরিনের বুঝলাম? কারণ ক্লোরিনের পার্সেন্টেজ এখানে দেওয়া ছিল, ক্লোরিনের আইসোটোপের পার্সেন্টেজ দেওয়া ছিল। প্রকৃতিতে ক্লোরিন এটা পাওয়া যায় 75%, এটা পাওয়া গেছে 25%। তাহলে এখন ক্লোরিনের আপেক্ষিক, মানে গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত, সেটা আমাদের বের করতে বলছে। তাহলে এইভাবে আমরা বের করছি। তো এই ফরম্যাটটা একটু একটু মাথায় রাখো, এই অঙ্ক আমরা বেশি বেশি করতে করতে এটা হয়ে যাবে, এমনি মনে থাকবে। ওকে, তো এবার চলে আসি অঙ্কে। প্রথম অঙ্কটা একটু কঠিন, বাট আমাদের টাইম কতটুকু আছে সেটা দেখতে হবে, কারণ তোমাদের কালকে পরীক্ষা, আমি আজকে প্রেশার ক্রিয়েট করতে চাই না। আমার এখানে প্রায় 10টা অঙ্ক আছে, এই 10টা অঙ্ক শেষ করলে মোটামুটি আমরা এই অধ্যায়ে, এই অধ্যায় একদম ভালোভাবে শেষ হয়ে যাবে আর কি। এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা পারবো। অঙ্কটা হচ্ছে যে 13 মিনিট আছে, দেখি দুই একটা অঙ্ক করা যায় কিনা। অঙ্ক করতে বেশি সময় লাগে না, একদম সহজ এগুলা। সে দাঁড়াও, আর সহজ অঙ্ক আছে কিনা দেখি।
এবার এটাই আসো, দেখো কিউ একটি মৌল, কিউ একটি মৌল যার একটি পরমাণুর ভর দেওয়া আছে, এই তো একটি পরমাণুর ভর দেওয়া আছে, গ্রামে দেওয়া আছে, কিসে দেওয়া আছে সেটা আমাদের খেয়াল করা লাগবে। কিউ মৌলটি পর্যায় সারণীর কোন ধাতব মৌলকে নির্দেশ করে তা ব্যাখ্যা করো। এটা তো কঠিন প্রশ্ন, আমি তো এটা এত কঠিন প্রশ্ন প্রথমেই সলভ সলভ করাতে চাই নাই। আচ্ছা দাঁড়াও, প্রথম কঠিন প্রশ্ন দেখে তো ভয় পেয়ে যাবো, আসলে আমি সহজগুলো খুঁজতেছি। এখানে যে 10টা ম্যাথ আছে, এই 10টা ম্যাথ 10 রকমের ম্যাথ। এই 10টা ম্যাথ করা মানে হচ্ছে 100টা ম্যাথ করার সমান। তোমার এই 10টা ম্যাথ করলে তোমার যে টেস্ট পেপার আছে না, সামনে টেস্ট পেপার আসবে, ওইখান থেকে আর একটা ম্যাথও করা লাগবে না, এই 10টা করলেই হবে। পুরো টেস্ট পেপারে একটা ম্যাথও করা লাগবে না, শুধু এই 10টা অঙ্ক করলেই হবে। কারণ পুরো টেস্ট পেপারে এই 10টা ম্যাথ ঘুরাই ফিরে 100টা করে বানানো আছে। এই হচ্ছে কথা। এখন কথা হচ্ছে যে এই অঙ্কগুলো তো প্রথমটা একটু কঠিন, সহজ অঙ্কগুলো রাখতে আমি ভুলে গেছি, বাট এটা করবো আমরা এখন। কালকে করাবো? পরশু কি পরীক্ষা তোমাদের? পরশু কি পরীক্ষা জানো না? পরশু কত তারিখ? পরশু হচ্ছে 18 19 তারিখ। তো 19 তারিখে তোমাদের হচ্ছে রসায়ন পরীক্ষা। রসায়ন পরীক্ষার দিন রসায়ন পড়বা? এই 10টা অঙ্ক ওই দিন করাইলে তো মাথা ঘুরতে পারে। এখানে খুব সুন্দর সুন্দর ভাবে আমি 10টা অঙ্ক গুছায় আনছি। এই 10টা অঙ্ক করলে ভাই আর একটা অঙ্ক লাগবে না। তোমাদের সমাজ পরীক্ষা আসলে পেইন, আমি প্যারা দিতে চাচ্ছি না এখনই। একটা অঙ্ক করাই দিই, একটা অঙ্ক করাই দিই, 5 মিনিট লাগবে। একটা অঙ্ক করাই দিই, এটা করাই দিই। দেখো বলছে X4 একটি মৌলিক অণুর সংকেত। X4 একটি মৌলিক অণুর সংকেত। আচ্ছা এই এক্সটা যে কোনো কিছু হইতে পারে, এক্সটা কিন্তু ফসফরাসও হইতে পারে, ফসফরাস P4 মনে করো, এখানে X4 দিয়ে লেখা আছে, এটা P4 হতে পারে। তো এটা তো দেখে ভয় পাওয়ার কিছু নাই, X4 ভাই এটা কি জিনিস? P4, X4 বলতে কি বোঝায় জানো? X4 বলতে বোঝায়, X4 বলতে বোঝায় এখানে 4টা এক্স আছে, 4টা এক্স পরমাণু আছে, 4টা এক্স পরমাণু মিলে একটা এক্স এর অণু হয়ে গেছে। বুঝতে পেরেছো? ওকে, তাহলে একটি X4 একটি মৌলিক অণুর সংকেত। এই যে সংকেত দেখেই তোমাকে বুঝতে হবে সংকেত মানে কি। সংকেত মানে হচ্ছে অণু, এটা এটা অণু, আবার লিখেও দিছে এখানে অণু, তাহলে সবই লিখা আছে, এটা একটা অণু। ওকে, যার একটি পরমাণুর ভর এত গ্রাম, যার একটি অণুর ভর দেওয়া আছে এখানে, একটি অণুর ভর দেওয়া আছে এত গ্রাম, এটার আপেক্ষিক পারমাণবিক ভর আমাদের নির্ণয় করতে বলছে। দেখো আমরা আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র কি জানি? আপেক্ষিক পারমাণবিক ভর, উপরে কি ছিল? উপরে ছিল একটি পরমাণুর ভর, নিচে কি ছিল? নিচে ছিল কার্বন 12 আইসোটোপের 1/ভরের 1/12 অংশ, আমি লিখতেছি না, কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, অথবা অ্যাটমিক মাস ইউনিট, 1 অ্যাটমিক মাস ইউনিট, এটাও আসতে পারে, হ্যাঁ একই কথা। ওকে, তাহলে আমাদের উপরে কি লাগবে? একটি পরমাণুর ভর লাগবে। আমার দেওয়া আছে কি? একটা অণুর ভর দেওয়া আছে, দেখা আছে যে একটা অণুর ভর, অণুটা কোনটা? X4টা অণু, তাহলে X4 অণুর ভর দেওয়া আছে, X4 অণুর ভর দেওয়া আছে কত? 2.06 ইন্টু 10^22 গ্রাম। কিন্তু আমার কি লাগবে বলতো? পরমাণুর ভর লাগবে না, এখানে আছে অণুর ভর। এখন আমরা এখান থেকে একটু বিশ্লেষণ করি, X4 এর ভিতরে কয়টা পরমাণু আছে? 4টা পরমাণু আছে। তাহলে X4 অণুর ভর আমি বলতে পারি না যে 4টি X পরমাণুর ভর, কি বলতে পারি এটা? 2.06 ইন্টু 10^22
22 গ্রাম। আমি যদি একটু ভাঙায় বলি, দেখো বলছে x4 এর ভর দেওয়া আছে, x4 এর ভর দেওয়া আছে 2.06 ইন্টু 10 ইনভার্স 22 গ্রাম। তা আমরা কি জানি x4 এর ভিতরে এটা তো অণু, x4 টা অণু, আমার তো অণুর ভর লাগবে না, আমার লাগবে পরমাণুর ভর। এখন অণুর ভিতরে কয়টা পরমাণু আছে দেখো তো, x4 মানে 4টা পরমাণু আছে, 4টা পরমাণু আছে, মানে 4টা x এর ভর এত না। তো এখান থেকে যদি আমি একটা x এর ভর বের করি, কি করা লাগবে, 4 দ্বারা ভাগ করা লাগবে না এটাকে। 4টা x এর ভর হচ্ছে 2.06 ইন্টু 10 ইনভার্স 22, তাহলে একটা x এর ভর কত, 4 দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। আর একটা x মানে কি, x4 এর একটা পরমাণু, তাহলে x টা কি একটা পরমাণু, তাহলে 4টি x পরমাণুর ভর এত, তাহলে একটি x পরমাণুর ভর কিভাবে বের করব, এটাকে 4 দ্বারা ভাগ করব না, 2 পয়েন্ট আমি একটু এখানে করতেছি, 2.06 ইন্টু 10 ইনভার্স 22 ডিভাইড বাই কত, 4, ডিভাইড বাই হচ্ছে 4, এখান থেকে ভ্যালু বের করো। আশা করি বুঝতে পারতেছো, মানে এখানে একটা অণুর ভর দেওয়া আছে, কিন্তু আমার লাগবে হচ্ছে পরমাণুর ভর, সূত্রে আমাদের পরমাণুর ভর। একটা অণুর ভিতরে দেখলাম আমি 4জন পরমাণু আছে, তাহলে 4জন পরমাণুর ভর এত, তাহলে একজন পরমাণুর ভর কত, 4 দ্বারা ভাগ করে দিছি, একটা পরমাণুর ভর পেয়ে গেছি। তাহলে এখন আমরা করি এখানে একটা পরমাণুর ভরটা হিসাব করি, 2.06 ইন্টু 10 ইনভার্স 22 ডিভাইডেড বাই 4, চলে আসছে 5.15 ইন্টু 10 ইনভার্স 23, 5.15 ইন্টু 10 ইনভার্স 23। তো এইবার দেখো একটা পরমাণুর ভর পেয়ে গেছি, কেল্লা খতম, খেলা শেষ। একটা পরমাণুর ভর কত, 5.15 ইন্টু 10 ইনভার্স 23। কিসে পাইছি, এটা গ্রামে পাইছি, অবশ্যই অবশ্যই গ্রামে পাইছি। কিভাবে বুঝলাম, কারণ এটাও গ্রামে ছিল, এই যে নিচে কার্বন 12 আইসোটোপের 1/12 ভরের 12 অংশ, ভরের 1/12 অংশ কত, এটা 1.66 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। তাই ভাগ করে দেখি কত আসে, অ্যান্সার ভাগ 1.66 ইন্টু 10 ইনভার্স 24। হাই হাই, কি আসলো, এটা ভুল আসছে এখানে, দাঁড়া আবার করি, 5.15 ইন্টু 10 ইনভার্স 23 ভাগ 1.66 ইন্টু 10 ইনভার্স 24, 31.02, 31.02। এটাকে বলতে পারো কত জানো, এটাকে বলতে পারো 31। 31 কার ভর, ফসফরাসের ভর, ফসফরাস। তাহলে এই যে x4 যে ছিল, এটা কে বলতো, x4টা ছিল হচ্ছে, এক্সটা ছিল হচ্ছে ফসফরাস, মানে p4, p4। তোমাকে যদি বলতো যে মৌলটি নির্ণয় করো যে আসলে এটা কার পরমাণু, এটা হচ্ছে p4 বা ফসফরাসের পরমাণু, ফসফরাসের পরমাণু p4। তাহলে ফসফরাসের একটা অণুর নাম কি, ফসফরাসের একটি অণু, এগুলো এক্সট্রা অঙ্ক, কিন্তু শেষ, আমাদের অঙ্ক শেষ, এগুলো একটু এক্সট্রা। ফসফরাসের একটি অণু হচ্ছে আমাদের p4, লিখে আর আসতেছে না এখানে। অণু হচ্ছে p4, ফসফরাসের একটি অণু হচ্ছে p4, এটা মাথায় রাখো যে ফসফরাস। এটা কিভাবে বুঝলাম ফসফরাস, কারণ ফসফরাসের ভর হচ্ছে 31, ফসফরাস যার প্রোটন সংখ্যা 15, ভর হচ্ছে 31, মুখস্থ করলেই চিনতে পারবা। তাহলে অঙ্কটা কি মোটামুটি বোঝা গেছে, মানে মাথার উপর দিয়ে গেছে সবকিছু, বলো তো, বলে তারপর চলে যাও মাথার উপরে। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার স্যাটিসফ্যাকশন, বুঝতে পারছো, এই জন্য ভালো লাগতেছে। তাহলে আজকে ছুটি, সমাজ পড়ো, পরে পরীক্ষা দাও।